ইটিসি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। আপনি কি জানেন প্রতিদিন ইউটিউবে গড়ে 3.7 মিলিয়ন ভিডিও আপলোড হয়। এত সব ভিডিও এর মধ্যে আপনি আমাদের ভিডিওটি কেন দেখবেন? কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? হ্যাঁ, আমি আপনাকে নিশ্চিত করছি আপনার সময় ব্যয় হবে শতভাগ অথেন্টিক তথ্য এবং বিনোদনের মধ্যে। আমি পৃথিবী আপনাদের সাথে আছি, থাকবো আর থাকতে চাই। আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন। আজ আমরা এমন একটা মুভির গল্প শুনতে যাচ্ছি যেটা একদিকে রাইটার ও ডিরেক্টর রবি উদয়ারের থ্রিলার মুভি, আর অন্যদিকে অবশ্যই মোটিভেশনাল মুভি। শুনলে অবাক হয়ে যাবেন, 2017 সালে চায়না ছাড়া সারা পৃথিবীতে একসঙ্গে চারটি ভাষায় রিলিজ করে এই মুভি, আর তার ঠিক 2 বছর পরে চায়নায় রিলিজ করলো। মুভিটা তৈরি করতে খরচ হয় মাত্র 37 কোটি টাকা, আর বক্স অফিস কালেকশন 176 কোটি টাকা। সিনেমার শুরুতেই দেখা যায় মুভির প্রধান চরিত্র দেবকী সাবরাওয়ালকে। সে 2 মেয়ের মা। যে স্কুলে তার মেয়েরা পড়ে সেই স্কুলেরই বায়োলজি টিচার। একদিন স্কুলে ক্লাস নিচ্ছে দেবকী। ক্লাসের সব স্টুডেন্টদের মধ্যে দেখা যায় দেবকীর বড় মেয়ে আরজাকে। আরজার চরিত্রে অভিনয় করছে পাকিস্তানি অভিনেত্রী সাইজাল আলী। এই ক্লাসের ছাত্র মুহিত আরজাকে ক্লাসের মধ্যেই অশ্লীল একটা ভিডিও শেয়ার করে। দেবকী সেটা দেখতে পেয়ে মুহিতের ফোনটা ফেলে দিয়ে গার্জিয়ান কল করে। মুহিত কিন্তু ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না। শুরু হয় মুভির প্রথম টুইস্ট। আরজা সবসময় বুঝিয়ে দেয় দেবকী তার সৎ মা, তাই দেবকীকে সে মা বলে মানেই না। দেবকী কিন্তু আরজাকে নিজের বড় মেয়ে বলেই মনে করে, তাই আরজার প্রত্যেকটা ব্যাপারে দেবকী সব সময় অত্যন্ত খেয়াল রাখে। এদিকে ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আরজার বন্ধুরা আরজাকে ইনভাইট করে। দেবকী জানে বারণ করলেও আরজা তার কথা কিন্তু শুনবে না, তাই নিরুপায় হয়ে আরজাকে পার্টিতে যাওয়ার পারমিশন দেয়। ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে মুহিত আর তার বেস্ট ফ্রেন্ড চার্লস ড্রিঙ্ক করছিল। একটু পরে আরজাকে প্রেম নিবেদন করতে আসে মুহিত। আরজা তাকে রিফিউজ করে, আর এই ব্যাপারটা মেনে নিতে না পেরে রিভেঞ্জ নেবার জন্য মদের সঙ্গে ড্রাগস মিশিয়ে আরজাকে অফার করে চার্লস। কিন্তু এই ড্রিঙ্কটা আরজার বন্ধু খেয়ে নেয়। মুহিতরা এটা মেনে নিতে পারে না। কিছুক্ষণ পর পার্টি থেকে বেরিয়ে যায় আরজা। সে দেবকীকে ফোন করে বলে 45 মিনিটের মধ্যেই ফিরছি। এবার আরজাকে একা পেয়ে মোহিতরা সবাই মিলে কিডন্যাপ করে গাড়িতে তুলে নেয়। এই পার্টির কেয়ারটেকারটাও তাদের সঙ্গে সামিল হয়। তারপর তারা গাড়ির মধ্যেই আরজাকে রেপ করে রাস্তার ধারে একটা ড্রেনে ফেলে দেয়। 45 মিনিট পেরিয়ে যাবার পরেও 3 ঘন্টা হয়ে গেল, আরজা কিন্তু ফিরে আসে না। দেবকীর হাজবেন্ড বিদেশে, তাই আর থাকতে না পেরে মেয়ের খোঁজে একাই বেরিয়ে পড়ে দেবকী। পার্টিতে এসে খোঁজ নিলে বন্ধুরা আরজার কোনো খবর দিতে পারে না। থানায় এসে রিপোর্ট করে দেবকী। পুলিশ কিন্তু ব্যাপারটা খুব লাইট ভাবেই নেয়, তাই দেবকীর কাছ থেকে মেয়ের সম্পর্কে ডিটেলস নিয়ে পুলিশ তাকে চিন্তা করতে বারণ করে বাড়ি পাঠিয়ে দেয়। এই সময় থানাতেই বসেছিল সাদামাটা চেহারার একজন মানুষ। লোকটা নিজেই দেবকীকে বলে সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। লোকটার নাম দয়ানন্দ শঙ্কর। দয়ানন্দ গোয়েন্দা হলেও সবসময় নিজে ভোলেনাথের উপর ভরসা রাখে। এই চরিত্রে একদম অন্যরকম অভিনয় করবার জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকী বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। দয়ানন্দ দেবকীকে বলে দরকার হলে তার সাহায্য নিতে পারে, কিন্তু লোকটার চেহারাপত্র দেখে তাকে গোয়েন্দা বলে বিশ্বাস করতে পারে না। দেবকী তাই কোনো রকমের লোকটার দেওয়া ভিজিটিং কার্ড নিয়েই লোকটার কাছ থেকে পালিয়ে বাঁচে। 3 দিন পর মর্নিং ওয়াক করতে এসে একজন লোক আরজাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ আরজাকে হসপিটালে ভর্তি করে। দেবকী হসপিটালে এসে দেখে আরজা কোমায় চলে গেছে। আরজার ভেতরের অবস্থা খুবই খারাপ, মারাত্মক শক পেয়েছে মেয়েটা। ভেতরে সারাক্ষণ রক্তক্ষরণ হচ্ছে, তাই খেতে পারছে না, আর সেজন্য নল দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। ওকে গলা টিপে মেরে দেবার চেষ্টাও করা হয়েছিল, তাই ভালো করে শ্বাস নিতে পারছে না।
শ্বাসকষ্টটা যদি বেড়ে যায় তাহলে ব্যাপারটা খুব খারাপ জায়গায় যেতে পারে। শুধু তাই নয়, ও গ্যাং রেপের শিকার হয়েছে। ডক্টরের কাছ থেকে আরজার আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এই অবস্থার কথা শুনতে পেরে পাগলের মতো কেঁদে ওঠে দেবকী। দিশেহারা হয়ে হাজবেন্ডকে এক্ষুনি বিদেশ থেকে ফিরে আসতে বলে। তদন্ত শুরু হয় কেসটার। দায়িত্ব পায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ম্যাথিউস ফ্রান্সিস। জ্ঞান ফিরলে দেবকী আরজাকে বলে, কারা তোমার ওপর এই অত্যাচার করেছে একমাত্র তুমিই যদি বলতে পারো তবেই ওরা শাস্তি পাবে। অপরাধীদের নাম বলতে পারে না আরজা, কিন্তু সে জানায় যারা এই কাজ করেছে তারা তাকে বারবার বলছিল, ডাক তোর মাকে, ডাক তোর মাকে। দেবকীর বুঝতে আর বাকি থাকে না যে কারা এই কাজটা করেছে। আরজার এই কথার ভিত্তিতে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মুহিত, চার্লস, যোগেন্দ্র আর কেয়ারটেকার বাবুরামকে অ্যারেস্ট করে। কোর্টে বিচার চলবার সময় যে ধরনের সওয়াল জবাব চলছিল তাতে আরজার বাবা মা ভেঙে পড়ে। তার উপরে ফরেন্সিক রিপোর্ট নেগেটিভ হয়, কারণ আরজা 72 ঘন্টা ড্রেনের মধ্যে পড়েছিল, তাই তার শরীরে লেগে থাকা বলাৎকারকারীদের স্পাম নষ্ট হয়ে গেছে। সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। অন্যদিকে যে গাড়িতে করে আরজাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িটা থেকে পুলিশ কোনো রকম নমুনা সংগ্রহ করবার আগেই কালপ্রিটরা ধুয়ে মুছে গাড়িটাকে একেবারে সাফ করে দেয়। ঘটনার দিন রাতে আরজা ড্রিঙ্ক করেছিল, আর সেই জন্যই তার বয়ানের উপর কোর্ট পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারেনি। সব মিলিয়ে উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধীরা বেকসুর খালাস হয়ে যায়, আর দেবকী বুঝে যায় অপরাধীদের শাস্তি দেবার সব আশা শেষ। পুলিশ এবং বিচার ব্যবস্থার উপর আর আস্থা রাখতে পারে না সে। গল্প এবার অন্যদিকে মোড় নেয়। এদিকে আরজা শরীরে অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও মনের দিক থেকে কিন্তু সম্পূর্ণ অসুস্থই ছিল, তাই কারো সঙ্গে সে কথা বলে না। কোর্ট থেকে বাড়ি ফেরার পর তার বাবা মা দেখে আরজা তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় তার বাবা দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখে আরজা আত্মহত্যা করবার চেষ্টা করছিল। দেবকীকে দেখা মাত্রই আরজা পাগলের মতো চিৎকার করে ওঠে, কারণ আরজার মনের মধ্যে এই ঘটনাটাই গেঁথে গিয়েছিল যে দেবকী যদি মোহিতের ফোনটা সেদিন ফেলে না দিত তাহলে আজকে তার এই অবস্থা হতো না। দেবকী এতদিন আশা করেছিল আরজা একদিন তাকে মা বলে স্বীকার করে নেবে, কিন্তু এই ঘটনায় দেবকী বুঝে যায় আরজা আসলে কোনোদিনই তাকে মা বলে মেনে নেবে না। দেবকীরা এবার হাইকোর্টে আপিল করবার কথা ভাবে, কিন্তু এরই মধ্যে একটা ঘটনা দেবকীর মাথায় গেঁথে যায়। যে ঘটনার জন্য আরজা বেঁচে থেকেও মরে আছে, সেই দুর্ঘটনার মেইন কালপ্রিট মুহিত কিন্তু বহল তবিয়তে স্কুলে এসেছে। দেবকী এসব দেখে ওই স্কুলের চাকরিটা ছেড়ে দেয়। বাইরে এসে দেবকী সিদ্ধান্ত নেয় অপরাধীদের যেভাবেই হোক শাস্তি দিতে হবে, আর এ বিষয়ে তাকে সাহায্য করবার জন্য একজন মানুষই আছে, সে হলো ডিকে। দেবকী দোনোমনো করতে করতে ডিকের অফিসে এসে পড়ে। ডিকে তাকে বলে, আমি অবশ্যই আপনার জন্য একজন উপযুক্ত গোয়েন্দা নই, কিন্তু আপনি যে বয়সের একটা মেয়ের মা, আমিও ঠিক সেই বয়সেরই একটা মেয়ের বাবা, আর বাবা হয়ে আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি যাচ্ছে। আপনি ভয় পাবেন না, আমি একজন প্রফেশনাল, সুতরাং বুঝেই কাজ করব। শুরু হয় ডিকের তথ্য সংগ্রহ করবার পালা। সে দেবকীকে জানায় সোমবার রাতে বাবুরামের অফ ডেট থাকে, তাই প্রত্যেক সোমবার সে একটা মদের থেকে গিয়ে সেই থেকেটা বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে বসেই মদ খায়, আর সেই থেকে ঠিকানাটাও লিখে দেবকীকে পাঠিয়ে দেয়। এবার কয়েক বছর আগে যে দুজন মেয়েকে ব্যবসা করার জন্য দেবকী অনেক সাহায্য করেছিল, সেই দুটো মেয়ের কাছেই দেবকী সাহায্য চায়। পরের সিনে আমরা দেখতে পাই বাবুরাম মদের থেকে মদ খাচ্ছে।
একটা মেয়ে তাকে ইশারা করে ডাকে, আর বাবুরাম তার ইশারা দেখে মদের খেয়ালে তার পিছন পিছন এগিয়ে যায়। তারপর দুজন মেয়ে তাকে একটা অটোয় তুলে নিয়ে চলে যায়। এই দুজন মেয়ে হলো আসলে দেবকী, যাদের সাহায্য করেছিল সেই দুটো মেয়ে। এই ঘটনার ঠিক 3 দিন পরে বাবুরামের জ্ঞান ফিরে তাদের বস্তির একটা ড্রেনের ধারে। বাড়ি ফিরে এসে বাথরুমে ঢুকে বাবুরাম দেখে তার পুরুষাঙ্গটাই কেউ কেটে নিয়েছে। এটা দেখা মাত্রই বাবুরাম হার্ট ফেল করে। এবার টিভির নিউজে এই খবরটা দেখে আরজা তার ঘরের পর্দা একটুখানি খুলে এই প্রথম অন্ধকারের ভেতর থেকে আলো দেখতে পায়। এদিকে ক্রাইম ব্রাঞ্চের অফিসার ম্যাথিউস ফ্রান্সিস এই ঘটনার মধ্যে প্রতিশোধের ক্লু দেখতে পেয়ে আরজার বাবাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। যেহেতু সে কোনো রকম প্রমাণ খুঁজে পায় না, তাই সে তার একজন অফিসারকে দেবকীদের বাড়ির উপর 24 ঘন্টা নজর রাখবার জন্য মোতায়েন করে দেয়। ডিকে এবার ইনফরমেশন ভর্তি একটা পেন ড্রাইভ দেবকীকে দেয়। দেবকী পেন ড্রাইভ কম্পিউটারে লাগিয়ে দেখে তাতে চার্লস দিওয়ানের সব তথ্য ভরা আছে। চার্লস দিওয়ানের বাবা মা নেই, কিন্তু বিশাল সম্পত্তি আছে। মুম্বাইয়ের পজ এরিয়া গেটার নয়ুদার একটা বিলাসবহুল বাংলোয় সে থাকে। প্রতি শনিবার সারা রাত একটা নাইট ক্লাবে পার্টি করতে যায়, আর প্রত্যেকটা শনিবারেই তার কাজের লোক ছুটি নিয়ে বাড়ি যায়। তারপর সে রবিবার সকালেই ফিরে আসে। অন্যদিকে মোহিতের বাবা মা দুজনেই পাইলট, ফলে তাদের পয়সার কোনো অভাব নেই, কিন্তু ছেলেকে তারা সময় দিতে পারে না, আর সেজন্যই চার্লসের সঙ্গে বেশিরভাগ সময় সে কাটায়। মোহিতের ঘরের একটা চাবি সবসময় চার্লসের ঘরেই থাকে। চার্লস ফিটনেসের জন্য পাগল, তাই সে একদিকে যেমন জিম করে, অন্যদিকে সে সবসময় ফিট থাকার জন্য বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট খায়। দেবকী প্রচুর আপেলের দানা সংগ্রহ করে শনিবার রাতে অফিসার যখন তার বসের সঙ্গে কথা বলছিল সেই ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের বাড়ির চাবি হারিয়ে গেছে এই কথা বলে দেবকী একজন তালা সারানোর লোককে নিয়ে এসে তালা ভাঙায়। দেবকী চার্লসের ঘরে ঢুকে তার প্রোটিন সাপ্লিমেন্টের জারে আপেলের দানার গুঁড়ো মিশিয়ে দিয়ে বেরিয়ে যায়, আর সেই সাপ্লিমেন্ট খেয়ে চার্লস দেওয়ান অসুস্থ হয়ে পড়ে। তার চাকর তাকে মুখে ফেনা ওঠার অবস্থায় দেখে মোহিতকে ফোন করে। মোহিত হসপিটালে এসে দেখে চার্লস কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, তার হাত পাও বেঁকে গেছে। মোহিতের বাড়ি থেকে বেরিয়ে যাবার ফাঁকে দেবকী মোহিতের ফ্ল্যাটে পৌঁছে যায়। মোহিতের ফ্ল্যাটের চাবি সে চার্লসের ঘর থেকেই নিয়েছিল। তার ফ্ল্যাটে ঢুকে সব আপেলগুলো ডাস্টবিনে ভরে দিয়ে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেট থেকে বেরিয়ে যায়। এদিকে সেই ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করতে এসে জানতে পারে চার্লসকে আপেলের দানা থেকে তৈরি সায়ানাইড দেওয়া হয়েছে। একটা মানুষকে শেষ করে দেবার জন্য মাত্র 1.5 গ্রাম পটাশিয়াম সায়ানাইডই যথেষ্ট। একটা আপেলের দানার মধ্যে মাত্র 0.6 গ্রাম সায়ানাইড থাকে। চার্লসের পেটে প্রোটিনের সঙ্গে আপেলের দানার পাউডারও পাওয়া গেছে। ইন্সপেক্টরের সন্দেহ আরও বেড়ে যায়। ইতিমধ্যে সেখানে উপস্থিত মোহিতের ফোনে একটা কল আসে, তার ফ্ল্যাটে আগুন লেগেছে। ইন্সপেক্টর মোহিতকে নিয়ে তার ফ্ল্যাটে যায় ইনভেস্টিগেশন করতে গিয়ে সমস্ত আপেলগুলো খুঁজে পায়। মোহিতের বাথরুম থেকে সে ড্রাগসও পায়। সিনকে ভর্তি আপেলের দানা খুঁজে পায়। এরপর তার ল্যাপটপ খুলে দেখে মোহিত গতকাল রাতে আপেলের দানা থেকে সায়ানাইড তৈরির পদ্ধতিটা সার্চ করেছে, যা আসলে মোহিত নয়, দেবকী নিজেই সার্চ করে আগের দিন রাতে তার কম্পিউটারে টাইমার সেট করে রেখে গেছে। এইসব প্রমাণের ভিত্তিতে মোহিতকে ইন্সপেক্টর গ্রেফতার করে, কিন্তু এত বুদ্ধি খাটিয়ে কাজটা করার পরেও দেবকী কিন্তু একটা ভুল তার ফ্ল্যাটের মধ্যে করে গেছে। সেটা হলো এই ফ্ল্যাটে দেবকী নিজের চশমাটাই ফেলে গেছে, আর এই চশমাটাই ইন্সপেক্টর পেয়ে গেল। অনেকদিন পর আরজা জানালার ধারে দাঁড়িয়ে দেখে তার বাবা অফিস যাচ্ছে। সে বাবাকে মেসেজ করে, তোমাকে আজ হেভি হ্যান্ডসাম লাগছে। আগের মতো বাবা তাকে জিজ্ঞাসা করে, কি চাও তুমি বলো। দুর্ঘটনা ঘটবার আগে আরজা যে স্পট পছন্দ করে রেখেছিল সেই জায়গায় সে বেড়াতে যেতে চায়। এদিকে দেবকী তার ছোট মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিল। ইন্সপেক্টর তখন তার সঙ্গে দেখা করে তাকে একটা ডকুমেন্টে সই করবার ছুতো করে চশমাটা দেখতে চায়, আর ওই একই চশমা দেবকীর কাছে দেখতে পেয়ে হতাশ হয়ে যায় ইন্সপেক্টর। সে দেবকীকে মুঠোর মধ্যে পেয়েও ধরতে না পেরে প্রচণ্ড রেগে যায়। এরই মধ্যে দেবকীর বাড়িতে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে। এসব কিছুর মাঝে দেবকী তার হাজবেন্ডকে নিজের ভেতরের কথাটা বলতে গিয়েও কিছুতেই বলতে পারে না।
এত ঘটনার পরেও জগন কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে। আর তার খোঁজ করতেই দেবকী ডিকের সঙ্গে দেখা করে। ডিকে তাকে জানায় জগন ঠিক কোথাও না কোথাও লুকিয়ে পড়েছে, তাই তাকে এখনো পর্যন্ত কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তাদের এই কথাবার্তা সবটাই ইন্সপেক্টর শুনে ফেলে। ডিকে এই জায়গা থেকে বেরোনো মাত্রই তাই ইন্সপেক্টর তাকে সঙ্গে সঙ্গে ধরে থানায় নিয়ে যায়। কিন্তু ডিকেকে কিছু জিজ্ঞাসা করবার আগেই সেখানে ইন্সপেক্টরের বস এসে পড়ে, ডিকেকে ছেড়ে দিতে বলে, কারণ কোনো প্রমাণ ছাড়া যে কোনো মানুষের উপর টর্চার করা যায় না। ইতিমধ্যে জগন শহরে ফিরে এসে মোহিতের সঙ্গে জেলে দেখা করে চার্লসের খবরাখবর পেয়ে যায়। হসপিটালে গিয়ে জগন জানতে চায় কে এই কাজ করেছে। চার্লস কিছুতেই তাকে বোঝাতে পারে না। অবশেষে মরণপণ চেষ্টা করে কোনো রকমে চার্লস বলে, ডাক তোর মাকে। জগন বুঝে যায় কে এই কাজ করেছে, কিন্তু এই উত্তরটাই চার্লসের শেষ উত্তর হয়ে যায়। জগন আস্তে আস্তে বুঝতে পারে ডিকে তাকে ফলো করছে। সে একদিন ডিকের অফিসে পৌঁছে যায়। ডিকে তখন দেবকীর সঙ্গে কথা বলছিল। সে দেখতে পেয়ে যায় স্বয়ং জগন তার সামনে দাঁড়িয়ে। ডিকের ফোনটা পড়ে যায়, জগন তাকে মেরে ফেলে। ডিকের ফোন থেকে জগন দেবকীরা ঠিক কোথায় আছে সেই জায়গাটা বুঝতে পেরে যায়। একজন মায়ের জন্য আরেকজন বাবা প্রাণ দেয়। দেবকীদের চারপাশে পুলিশ আর আইন সব মিলিয়ে আস্থা বলে কিছুই ছিল না। এই ডিকে সেই বিশ্বাস আর আস্থার জায়গাটা ফিরিয়ে এনেছিল। একজন যথার্থ মানুষ হিসেবে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দেবকীদের সেই জায়গাটাও দপ করে নিভে গেল। এই ঘটনার ইনভেস্টিগেশন করতে ইন্সপেক্টর দেখে সিসিটিভির ফুটেজ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। ক্লু খুঁজতে গিয়ে তার নজর গিয়ে পড়ে ডিকের চশমাটার উপর। দেখতে পায় এই চশমার ভিতরে ক্যামেরা ফিট করা আছে, আর এই ক্যামেরায় সমস্ত ঘটনাটা আদ্যন্ত রেকর্ড হয়ে গেছে। জানতে পারে জগনই ডিকেকে খুন করেছে। এদিকে বেড়াতে গিয়ে আস্তে আস্তে জীবনের ছন্দে ফিরছিল দেবকীরা। একদিন রাতে তাদের কটেজে কারেন্ট চলে যায়। দেবকীর হাজবেন্ড কেন কারেন্ট চলে যায় সেটা দেখতে গিয়ে একেবারে জগনের সামনে পড়ে যায়, আর জগন সঙ্গে সঙ্গে ওকে গুলি করে মেরে দেয়। এরপর জগন আরজার একেবারে কাছে গিয়ে দাঁড়ায়। পিছন থেকে জগনকে দেবকী দেখতে পেয়ে আরজাকে পালাতে বলে নিজেই জগনের সামনাসামনি জড়তে শুরু করে। জগন সঙ্গে সঙ্গে দেবকীর মুখটাকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে বেঁধে দেয়। দেবকীর দম বন্ধ হয়ে যায়। জগন ভাবে দেবকী মারা গেছে। এবার সে আরজার পিছু নেয়, কিন্তু দেবকীর জ্ঞান ফিরে আসে। সে আবার জগনের পিছু নেয়। এবার ইন্সপেক্টর জগনকে খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। ইন্সপেক্টরের সঙ্গে মারামারিতে জগনের পিস্তলটা ছিটকে পড়ে যায়। দেবকী আর ইন্সপেক্টরের পিস্তলের মাঝে পড়ে জগনের কিছুই করবার থাকে না। ইন্সপেক্টর দেবকীকে গুলি চালাতে বারণ করে। কান্নায় ভেঙে পড়ে দেবকী, বলে এরা অসৎ, এরা সব কিছু করতে পারে, আর আমরা ভদ্রলোক বলে কিছুই করতে পারি না। জগন বলে, আমাদের শাস্তি তো আমরা পেয়ে গেছি। চার্লসকে আপনি মেরেছেন, মোহিতকে জেলে পুড়েছেন, বাবুরামের পুরুষাঙ্গ তো আপনিই কেটে নিয়েছেন, অন্যায় তো আপনিও করেছেন। জগনের কথাগুলো শুনবার পরে ইন্সপেক্টর নিজের পিস্তল নিজের হাতেই দেবকীর হাতে তুলে দেয়। বলে, যদি মারতেই হয় আমার বন্দুক দিয়ে আপনি ওকে মারুন। তবুও দেবকী জগনকে কিছুতেই গুলি করতে পারে না। আর এই সমস্ত কথা একটা গাছের আড়াল থেকে আরজা শুনে নেয়। সে বুঝে যায় তার জন্য তার মা কতখানি লড়াই করেছে। এবার গাছের আড়াল থেকে বেরিয়ে এসে মম বলে ডেকে ওঠে। মম ডাক শোনা মাত্রই দেবকীর সমস্ত দ্বিধা দ্বন্দ্ব এক মুহূর্তে ঝেড়ে ফেলে এক নিঃশ্বাসে সব কটা গুলি চালিয়ে দেয়। আর মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। গোয়েন্দা ডিকের মানবিকতা, ইন্সপেক্টরের বাস্তব বুদ্ধি, দেবকীর আদর্শ এবং তাদের পরিবারের সবার লড়াই সব মিলিয়ে এই মুভিটা একটা থ্রিলার মুভি থেকে ধীরে ধীরে ইন্সপিরেটিভ বা মোটিভেশনাল মুভি হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হব।